ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জিকে হারিয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে যে নওশাদ সিদ্দিকী বাংলার রাজনীতির শিরোনামে উঠে এসেছিল, সেই নওশাদ সিদ্দিকীর সব ফানুস ফুস হয়ে গেল। এই কথা প্রমাণিত হলো যে যত গর্জায় তত বর্ষায় না। ভোটের ময়দানে নেমে যখন অভিষেক ব্যানার্জির সাথে চোখে চোখ মিলিয়ে লড়াই করার দরকার পড়ল, ঠিক তখনই রণে ভঙ্গ দিল আমাদের বাংলার তরুণ তুর্কি নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকীর এই পিছিয়ে আসাটা কি নিছক ওই রাজনৈতিক দলের সিদ্ধান্ত, নাকি 2026-এর বিধানসভা ভোটে আইএসএফ থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার একটা সম্ভাবনা, নাকি আইএসএফের সাথে তৃণমূল কংগ্রেসের একটা জোট হওয়ার সম্ভাবনার রাস্তা? আজকের পর্বে আমরা এই নিয়ে আলোচনা করব। পর্বটি পুরোটা দেখার অনুরোধ রইল, সাথে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। ধন্যবাদ। আমাদের রাজ্যের শাসক দল যে নওশাদ সিদ্দিকীকে নিয়ে চিন্তিত ছিল না, সেটা কিন্তু মোটেও নয়। তারা খুব ভালোভাবেই জানতো যে নওশাদ সিদ্দিকী এই সংখ্যালঘু ভোট ব্যাংকে একটা বড়সড় থাবা বসাতে চলেছে। সেটা নির্ণায়ক কিনা সেটা কেউ জানি না। সংখ্যালঘু ভোট ব্যাংক কতটা কেটে আইএসএফের কাছে যেত এবং তাতে আইএসএফ লাভবান আদৌ হতো কি না, সেই নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। কিন্তু অবশ্যই সংখ্যালঘু ভোট ব্যাংকে একটু কমতি তো আসতো। এরই ফাঁকে বঙ্গ বিজেপি আশা বাঁধতে শুরু করেছিল যে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি যে বড় ভোট বেস, অর্থাৎ ওই সংখ্যালঘু ভোট ব্যাংক যদি নিজেদের মধ্যে কাটাকাটি হয়ে যায়, মাঝখান থেকে ফাঁক গলে বিজেপি হয়তো কিছু সুবিধা করে নিতে পারে। কিন্তু যাই হোক, আপাতত সবার সমস্ত রকম আশা ভরসায় জল ঢেলে দিয়ে নওশাদ সিদ্দিকী ডিক্লেয়ার করেছে সে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াচ্ছে না। থুরি নওশাদ সিদ্দিকীর দল ডিসাইড করেছে যে তারা ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকীকে প্রার্থী করছে না। এখানে একটি মজার বিষয় আছে। নওশাদ সিদ্দিকীর মুখে একটা কথা বারবার উঠে আসে যে দল বললে এখানে যাব, দল বললে ওখানে যাব, দল সিদ্ধান্ত নিলে এটা করা হবে, দল সিদ্ধান্ত নিলে ওইটা করা হবে। কোন দল? 3 বছর আগে যে দলটিকে ফুরফুরা শরীফ থেকে হাতে একটা ওই ঝান্ডা ধরে তৈরি করা হয়েছিল, সেই দলের নাকি একটা কোর কমিটি আছে, তারা আবার এসব ডিসাইডও করে। বর্তমানে বঙ্গ রাজনীতিতে এর থেকে বড় জোক আর দ্বিতীয়টি নেই। স্যান্ডো গেঞ্জির আবার বুক পকেট। আপনি নিজে বলুন তো, যে নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীকে ছেড়ে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তৃতীয় কোনো নেতার আপনি নাম জানেন কি না? আর অন্য কোনো দলীয় বড় মুখপাত্রের নাম জানেন কি না? জানেন না। আমিও জানি না, আপনিও জানেন না, রাজ্যের কেউ জানে না। এই দল নাকি আবার ডিসাইড করে কে কোথায় দাঁড়াবে, কে কার সাথে জোট বাঁধবে, কে কোন প্রার্থীর বিরুদ্ধে অন্য কোন প্রার্থী দেবে। এর থেকে বড় হাস্যকর জোক বর্তমানে বঙ্গ রাজনীতিতে দুটি নেই। আসলে নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের ওই আসাউদ্দিন ওয়েসি হওয়ার চেষ্টা করেছিল। আসাউদ্দিন ওয়েসি যেমন ওই কাশ্মীর থেকে কেরালা অবধি ঘুরে বেড়ায়, চষে বেড়ায়, কোথায় মুসলিমদের ক্ষমতা হনন হলো, কোথায় মুসলিমদের রাইট কেড়ে নেওয়া হলো, সব কিছু নিয়ে তার কিছু না কিছু একটা বাক্য থাকে, কিছু না কিছু মতামত থাকে। ওই নওশাদ সিদ্দিকীও পশ্চিমবঙ্গের আসাউদ্দিন ওয়েসি হওয়ার চেষ্টা করেছিল। এই রকম সাম্প্রদায়িক দলগুলি মনে করে যে মুসলিমদের কথা বলার অধিকার একমাত্র মুসলিম জননেতারই আছে। হ্যাঁ, ওই ফুরফুরা শরীফ থেকে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়েছিল, তারা আদ্যপান্ত সাম্প্রদায়িক দল। নামে যতই সেকুলার শব্দটা থাকুক না কেন, তারা আদ্যপান্ত সাম্প্রদায়িক একটি দল। তাদের প্রধান এবং মুখ্য ভোট বেস হলো সংখ্যালঘু ভোট ব্যাংক। তারই ওপর কেন্দ্র করে এরা ওই নিজেদের রাজনৈতিক রুটিটা শিখে নেওয়ার চেষ্টা করেছিল। 2021-এ তাদের সাথে আমাদের বাম কংগ্রেস জোট, যারা নিজেদেরকে অনেক সেকুলার বলে দাবি করে, তারা জোটবদ্ধ হয়েছিল, সংযুক্ত মোর্চা তৈরি করেছিল। তার ফলাফল কী হয়েছিল? আসলে শূন্য। বামেরা একটাও সিট পায়নি, কংগ্রেস একটাও সিট পায়নি, মাঝখান থেকে আইএসএফ একটা সিট বার করে বেরিয়ে যায়। তারপর থেকেই ওই আইএসএফের নওশাদ সিদ্দিকীর সাথে ওই শওকত মোল্লা, তওহা সিদ্দিকী, আরাবুল ইসলাম, তাদের মধ্যে এক তুতু ম্যামা চলেই যাচ্ছে। কখনো এই বলে আমাকে দেখ, কে বলে ও আমাকে দেখ। আসলে এরা তিনজনই বা এই চারজনই সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে করায়ত্ত করার চেষ্টায় আছে। এবং এই শওকত মোল্লা, আরাবুল ইসলাম, তওহা সিদ্দিকী, এরা হলো আমাদের রাজ্যের শাসক দলের ওই সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে করায়ত্ত করার চাবিকাঠি। আমাদের রাজ্যের শাসক দলের সংখ্যালঘু ভোট ব্যাংকের প্রাণভোমরা। তাই এই তিনটে প্রাণী একসাথে মিলে নওশাদ সিদ্দিকীকে
ক্রমাগত আক্রমণ করে যেত, যাতে তাদের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটা ইনট্যাক্ট থাকে, সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটা যেন কোথাও না যায়। সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের নেশায় মত্ত আমাদের রাজ্যের বর্তমান শাসক দল বাম কংগ্রেস জোট, এবং তৃতীয় নেশারি হলো এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আজ থেকে 3 বছর আগে 2021 বিধানসভা ভোটের আগে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জনক আব্বাস সিদ্দিকির একটি সাক্ষাৎকারে এই আব্বাস সিদ্দিকি একটা কমেন্ট করেছিল যে সে এই রাজ্যের কিং মেকার হতে চায়। 2021 ভোটের আগে যেমন হয় ওই ফেসবুক ইউটিউবেই তো এই বাম কংগ্রেসদের যত দৌরাত্ম, তখন মনে করা হচ্ছিল যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই সংখ্যালঘু ভোট বেস এবং বাম কংগ্রেসের সাথে এই যে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল তারা এই রাজ্যের শাসক দলকে গদি থেকে হারিয়ে দেবে। 2021 তেমন সাফল্য না পেলেও এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হলো পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িকতার এক ঘুমন্ত দৈত্য। পশ্চিমবঙ্গের যে কটি জেলা বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সব জায়গাতে মূলত আইএসএফের দৌরাত্ম্য। এই সব জায়গাগুলি হলো আইএসএফের মেন টার্গেট, কারণ এখানে বিপুল পরিমাণে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক আছে, আর আইএসএফ চাইছে এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটাকেই নিজেদের কাছে নিয়ে আসার। মুখে তারা যতই বলুক না কেন ওই ইউপির মায়াবতীর মতো মুসলিম এবং পিছিয়ে পড়া ওই দলিত আদিবাসীদের সঙ্গে নিয়ে তারা চলতে চায়, আসলে কিচ্ছু নয়। তারা চায় সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটাকে নিজেদের ক্যাপচার করা, আর এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটাকে ক্যাপচার করেই তারা আইদার তৃণমূল অথবা এই বাম কংগ্রেস মাঝখানে তারা একটা দালালি করবে, একটা আসন সমঝোতা করবে যে দেখো বাপু, আমার সাথে জোট বাঁধলে তোমাকে এতটা সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক আমি সিকিওর করে দেবো, সে ডান দিক হোক বা বাম দিক হোক। 2026 বিধানসভা নির্বাচনে সত্যি করেই এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু একটা কিং মেকারের ভূমিকা নিতে চলেছে, কারণ সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটাকে ক্যাপচার করে তারা ওই তৃণমূল কংগ্রেস এবং বাম কংগ্রেস এদের মধ্যে একটা আসন সমঝোতা নিয়ে একটা দর কষাকষি করবেই করবে। আপনি সেটা লিখে রাখুন। 2024 যে দল 2 বছর ধরে সাধারণ মানুষের কাছে এত হম্বিতম্বি করেও ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির কাছে অভিষেক ব্যানার্জির এগেনস্টে নিজেদের প্রার্থী হিসাবে নওশাদ সিদ্দিকীকে দিল না, সেই দল যে 2026 তৃণমূল কংগ্রেসের হাত ধরে একসাথে লড়বে না তার কোনো গ্যারান্টি নেই। আসলে এই নওশাদ সিদ্দিকী যে ডায়মন্ড হারবারে দাঁড়ালো না, তার পেছনের মেন ছকটিই হলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরে নিজেদের গুরুত্বটাকে বজায় রাখা এবং 2026 বিধানসভা ভোটে তারা তৃণমূল কংগ্রেসের হাত ধরে ভোট লড়বেই লড়বে। নওশাদ সিদ্দিকীর এই উল্কাসম উত্থানের পেছনে বাংলা মিডিয়ারও কিন্তু যথেষ্ট হাত আছে। বাংলা মিডিয়া যারা এই রাজ্যের শাসক দলকে গদিচ্যুত দেখতে চায়, তারা নওশাদ সিদ্দিকীকে তোল্লাই দিচ্ছিল যে নওশাদ সিদ্দিকী আমাদের রাজ্যের শাসক দলের মেন স্তম্ভ, সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ফাটল ধরাবে, সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে অনেকটাই থাবা বসাবে এবং তার মাঝখান থেকে তৃণমূল কংগ্রেস হেরে যাবে, বিজেপি বা এই বাম কংগ্রেস আসনে আসবে। কিন্তু সে গুড়ে বালি। আমি এই সমস্ত মিডিয়া হাউসগুলোকে চ্যালেঞ্জ করছি যে আপনারা এই নওশাদ সিদ্দিকীর একটা 1-to-1 সাক্ষাৎকার নিন এবং সেখানে তাকে জিজ্ঞাসা করুন এই 3 তালাক প্রসঙ্গে তার কী মতামত, এই বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণে ইললিগাল মাইগ্রেশন হচ্ছে সেই সম্পর্কে তার কী মতামত, বা আমাদের দেশে যে একটা ইউনিফর্ম সিভিল কোড প্রণয়ন হতে চলেছে সেই বিষয়ে তার কী মতামত। দেখবেন তার মুখোশ খুলে যাবে, ভেতর থেকে বেরিয়ে আসবে একটা নোংরা ন্যাংটো সাম্প্রদায়িকতার মুখ, যে সাম্প্রদায়িকতার মুখ শুধুমাত্র জানে মুসলিমদের অধিকার সুরক্ষিত করার। তারা ইউনিফর্ম সিভিল কোড চায় না, তারা 3 তালাক চায় না, তারা এই যে ইললিগাল অনুপ্রবেশ হচ্ছে সেটা বন্ধ চায় না, কারণ এই ব্যাপারগুলি হলে এদের যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক, যেটা এদের মেন স্তম্ভ, সেই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটাই হারিয়ে যাবে, সেটা এরা কোনোভাবেই চাইবে না। আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। ধন্যবাদ।